আচ্ছা, আপনি তো আগের ভিডিওতে আমাদেরকে বললেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে স্ট্রেস মানুষের মধ্যে তৈরি হয়, সেই স্ট্রেস সম্বন্ধে আপনি কিছু বলবেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখুন, যে কোনো যখন আমরা স্ট্রেস বলি, স্ট্রেস ব্যাপারটা অ্যাকচুয়ালি কী? স্ট্রেস ব্যাপারটা বুঝতে হবে যে আমি যেটা এক্সপেক্ট করছি আর যেটা আমি পাচ্ছি, এই দুটোর মধ্যে যদি মিসম্যাচ করে, গ্যাপ থাকে, মানে হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইউ আর গেটিং, এই দুটো যদি মিসম্যাচ হয় তাহলে স্ট্রেস। আমি চাইছি অনেক কিছু, পাচ্ছি না কিছু। অথবা ধরুন আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে আমি কাজ করতে চাইছি কিন্তু হয়তো সেটা পাচ্ছি না। আমার হয়তো যে হেলথের টোটাল সেট আপ আছে বা ইনফ্রাস্ট্রাকচার আমার দেশে আছে, আমার ইল হেলথের জন্য আমি যে সার্ভিস সেটা পাচ্ছি না। আমার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সেটা আমার এবং দেশের ইকোনমিক কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন এগুলো রিলেটেড, তো সেইগুলো যদি মিসম্যাচ করে আমার সেই জায়গাটাতে স্ট্রেস বেড়ে যাবে। আচ্ছা, তো এই জন্য আগে স্ট্রেসটা বুঝতে হবে। স্ট্রেসটা কীরকম জিনিস, যে আপনি ধরুন এই যে অক্সিজেনের মধ্যে বসে আছেন, আপনি ডুবে আছেন কিন্তু বুঝতে পারছেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনি অক্সিজেনে ডুবে আছেন? আপনার যদি আমি এক্ষুনি নাক মুখ চেপে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন যে ছটফট করতে শুরু করবেন, কারণ অক্সিজেন ছাড়া একটা মানুষ 3 থেকে 5 মিনিট বাঁচতে পারে, তারপরে ব্রেন ডেথ হয়ে যাবে। তাহলে অক্সিজেনের মধ্যে ডুবে আছেন অথচ বুঝতে পারছেন না অক্সিজেন আপনার জীবনে কতটা জরুরি। সেরকমভাবে আমরা প্রত্যেকে স্ট্রেসের মধ্যে ডুবে আছি, কিন্তু আমরা অনেক সময় ফিল করতে পারি না। নর্মাল লাইফে বলছি, নর্মাল লাইফে ফিল করতে পারি না। কিন্তু এই স্ট্রেসটাকে আমরা ডিফাইন করার চেষ্টা করব প্রথমে। মেডিকেল সায়েন্সের প্রবলেম হচ্ছে, মেডিকেল সায়েন্স অলওয়েজ বিলিভ ইন এক্সপেরিমেন্ট। একদম। তো মেডিকেল সায়েন্স কি করে, এই স্ট্রেসটাকে ফিজিক্যাল লেভেলে কিছু প্যারামিটার, সামান্য কিছু প্যারামিটার দিয়ে বোঝার চেষ্টা করে। যেমন আমাদের বডিতে কিছু হরমোন, যেটাকে কর্টিসল বলে, অ্যাড্রেনালিন বলে, নরঅ্যাড্রেনালিন বলে, এই হরমোনগুলো যদি লেভেলটা বাড়ে তাহলে সেই লেভেলগুলো দিয়ে বলে যে স্ট্রেস বেড়েছে। স্ট্রেসকে ডিফাইন, হ্যাঁ, তো স্ট্রেসকে কিন্তু মেডিকেল সায়েন্স এখনো পর্যন্ত, কারণটা হচ্ছে মেডিকেল সায়েন্সের লিমিটেশন হচ্ছে বডি পর্যন্ত, এখনো মাইন্ডের ওপরে আমাদের কাজকর্ম অনেক কম আছে। মানে মেন্টাল হেলথ, ইয়েস, তারপরে আছে সোল। আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো, আমি তো হঠাৎ করে বললাম এই সিচুয়েশনে এসেছি, যেহেতু এখন ওয়ার লাইক সিচুয়েশন, স্ট্রেস অনেক বাড়ছে, সেই জন্য আমি স্ট্রেসে ঢুকছি। কিন্তু স্ট্রেস একটা বিরাট সাবজেক্ট, একটা সমুদ্রের মতো। তো সেখানে আমি বলবো আসলে যে আমি কে, আচ্ছা, হু অ্যাম আই অর হোয়াট অ্যাম আই। আমি মানে শুধু এই ফিজিক্যাল বডিটা আমি না, এই বডিটা হচ্ছে বডি, তার সাথে মাইন্ড, তার সাথে সোল। আমি আপনাদেরকে বোঝাবো হোয়াট ইজ ABCD অফ লাইফ। A ফর আত্মা, B ফর বডি, C ফর কানেকশন, দ্যাট ইজ কানেকশন বিটুইন মাইন্ড অ্যান্ড সোল অ্যান্ড বডি, দ্যাট ইজ মাইন্ড, অ্যান্ড D ফর ড্রামা, মানে আমরা যে ড্রামাটা প্লে করছি। শেক্সপিয়ার বলেছিলেন যে দুনিয়া একটা রঙ্গমঞ্চ এবং তাতে আমরা প্রত্যেকেই সবাই ড্রামা করছি, হ্যাঁ, রঙ্গমঞ্চে অভিনয় করছি, ঠিক আছে। সেই ডি ফর ড্রামা, আমরা লব কুৎসব, ঠিক আছে, খুশি লবেরা, তো ডি ফর ড্রামা। আচ্ছা, তো এটা হচ্ছে, এই ওয়ার্ল্ডটাকেও বুঝতে হবে। আমরা যেটাকে নিয়ে হ্যান্ডেল করছি, যা কিছু করছি, দিস ইজ ফিজিক্যাল ওয়ার্ল্ড, কিন্তু আমাদের প্রত্যেকটা স্তরে একটা ওয়ার্ল্ড আছে। যেমন আমাদের হেলথের 3টে স্তর আছে, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, ঠিক আছে। তো এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এরা কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। সাইকোসোম্যাটিক মিনস, সাইকো মিনস
আমাদের যে মন, মাইন্ড, সোমা মিনস দিস বডি। সুতরাং সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানে হচ্ছে মন থেকে যার উৎপত্তি, সেটা দেহকে ইনফ্লুয়েন্স করছে, দেহতে তার প্রকাশ। ইয়েস, আমরা অনেক সময় বলি যে একটা সাউন্ড বডিতে সাউন্ড মাইন্ড থাকে, সাউন্ড বডিতে সাউন্ড মাইন্ড। হ্যাঁ, কিন্তু আমি বলি উল্টোটা, সাউন্ড মাইন্ড হলে সাউন্ড বডি হবে। একদমই ঠিক। ঠিক আছে, তো সেই জন্য আমাকে শুধু এই গ্রস বা ফিজিক্যাল স্ট্রাকচারটা বুঝলে হবে না, এর সাথে মেন্টালটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড। আর একটা স্টেপ যদি আমরা এগিয়ে যাই তাহলে মাইন্ড অ্যান্ড সোল। তো ওই মাইন্ড অ্যান্ড সোল পার্টটা আমি পরে আসবো, ওটা একটু ডেপথে যেতে হবে, আমরা ধাপে ধাপে আগাবো। তার ঠিক মানে আছে, আমাদের এই পার্টটা বুঝতে গেলে বডি, মাইন্ড অ্যান্ড সোল, ইয়েস, তিনটে পার্ট। ইয়েস, 3 টায়ার সিস্টেম। ঠিক আছে, 3 টায়ার সিস্টেম। তো আমরা ফার্স্ট টায়ারে এখন বডি লেভেলে, কারণ আজকে যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, সেখানে এই স্ট্রেসটা বাড়ার জায়গাটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড মেনলি, তারপরে তো মেন্টাল ওয়ার্ল্ডটা আসছে। বেসিক্যালি মেন্টাল ওয়ার্ল্ডেই কাজটা হবে, কিন্তু যে প্রবলেমটা দেখা যাবে বা যেটা আমাকে হ্যান্ডেল করতে হবে সেটা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে। বেসিক্যালি হ্যান্ডেল করবে মাইন্ড, মাইন্ড ডিস্টার্ব হলেই সমস্ত ডিস্টার্ব হয়ে যায়। ঠিক আছে, আমাদের আজকে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে মেন প্রবলেম কি? প্যানিক, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস। ঠিক আছে, এবং যারা ধরুন মানে ফ্যামিলির লোকেরা যারা গেছে, ইয়েস ইয়েস তাদের ফ্যামিলি মেম্বার, ইয়েস, এইটা ভাবুন যে আমি আর্মির যখন অফিসার ছিলাম, কার্গিল ওয়ার চলছে বা আমি অপরাক্রমে গেছিলাম, তখন আমার মা বাবার অবস্থা কী ছিল? তাহলে স্ট্রেস দুটো ফ্রন্টে, একটা হচ্ছে আমি ব্যাটেল ফ্রন্টে আছি, আমি সোলজার, তাহলে আমি সামনে যুদ্ধ করছি, তার স্ট্রেস আছে। তার মানে ডিরেক্ট যারা যুদ্ধতে ইনভলভ তাদের এক ধরনের স্ট্রেস, কারণ গোলাগুলি সমস্ত কিছু সামনে। ঠিক আছে, আমি কামানের সামনে আছি, বোফোর্স আমার সামনে আছে, বা আমার সামনে পাকিস্তানের যে আছে সে বোফোর্সের সামনে আছে। আমি এটা 2001 সালে অপরাক্রমের কথা বা তারও আগে কার্গিলের কথা বলছি। আজকে আবার তাও নেই, কিন্তু আজকে হচ্ছে ড্রোন দিয়ে অ্যাটাক করছে, আজকে মিসাইল অ্যাটাক করছে, আজকাল ফিজিক্যাল কন্ট্যাক্টের ব্যাপার নেই। আগে আমরা যেটা জানতাম কনভেনশনাল ওয়ার, সেখানে কিন্তু পদাতিক, ইনফ্যান্ট্রি, তারপরে আর্টিলারি, তারপরে আর্মার্ড, এরকম পরপর স্টেপ ওয়াইজ ছিল। ঠিক আছে, তো এখন কিন্তু একটা যুদ্ধতে আমি এখানে বসে আছি, আমি ইসলামাবাদকে হিট করতে পারি এখান থেকে বসে, কারণ আমার যে মিসাইল আছে সেই মিসাইলটা যে কোনো ডিস্টেন্স যেতে পারে, যে কোনো টার্গেটকে হিট করতে পারে। এবং আমার প্রিসাইজ টার্গেট, আমি যদি ওকে লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড বলে দিই, ওকে জিপিএস সিস্টেম ওর মধ্যে আছে, আমি যদি জিপিএসে ফিড করে দিই যে ইসলামাবাদের এই স্ট্রাকচারটাকে আমি ডিস্ট্রয় করতে চাই, তাহলে আমি এখান থেকে বসে করতে পারি। আবার যে ড্রোন সিস্টেম, ড্রোনকে আমি যদি দিয়ে দিই, আমার কোনো পাইলটের দরকার নেই, সেখানে ড্রোন নিজে যাবে, ওখানে বম্বিং করে চলে আসতে পারে, অথবা ওটা ওখানে ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে। তাহলে কত বড় টেনশন অ্যাংজাইটির ব্যাপার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তো আজকে আর কারোর কাছে অজানা নয়। আজকে মিডিয়ার দৌলতে, সব কিছুর দৌলতে, ইন্টারনেটের দৌলতে সবাই বাড়িতে বসে দেখছে এই যে সিচুয়েশানটা চলছে। তাহলে একজন যে যুদ্ধক্ষেত্রে আছে আর তার বাড়ির লোকেরা, আমার বাড়ির লোকেরা কলকাতায় বসে আছে, আমি আছি কার্গিলে, তাহলে দুটো পক্ষেই স্ট্রেস কতটা, এটা কিন্তু বুঝতে হবে। সিভিল লাইফে স্ট্রেস আর এই ওয়ার লাইক সিচুয়েশনের স্ট্রেস কিন্তু আলাদা। সিভিল লাইফে তো প্যানিক, ইয়েস, ঠিক আছে। তাহলে এই দুটোতে কিন্তু এই যে প্যানিকটা, এই প্যানিক কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। তার মানে আমি কি বলতে চাইছিলাম, যে ফিজিক্যাল লেভেলে যেটা দেখছি সেটা বেসিক্যালি কোথায় হিট করছে? মেন্টাল থেকে। মেন্টাল। আমার মা বাবার, আমার ভাই, আমার ওয়াইফ, আমার বাচ্চার স্ট্রেসটা কোথায়? তারা যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু তাদের স্ট্রেস অনেক বেশি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো? ঠিক আছে,
এবারে আমাদের মোটামুটি যদি আমরা স্ট্রেসের কয়েকটা সেক্টর দেখি, সেই সেক্টরটা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটা কীরকম সিচুয়েশন হতে পারে সেইটা আমরা বুঝতে পারলে এবং সেটাকে ম্যানেজ করতে পারলেই স্ট্রেস ম্যানেজমেন্ট হবে ডিউরিং ওয়ার। আমি স্ট্রেস ম্যানেজমেন্ট ডিউরিং পিস আলাদা বলবো, ডিউরিং পিস আলাদা বলবো, মানে আমাদের ডে টু ডে লাইফে যে স্ট্রেস ম্যানেজমেন্ট সেটা আমি আলাদা বলবো। আমি শুধু এখন ওয়ার নিয়ে, যেহেতু এরকম একটা ওয়ার লাইক সিচুয়েশন, এটা নিয়ে বেশি ব্যস্ত আছি এবং এটা বলছি। তাহলে আমাদের একটা সেক্টর হতে পারে ফ্যামিলি, চিলড্রেন, আমার যেই ফ্যামিলি সেটা একটা, সেটা আমি এইমাত্র বললাম। এছাড়া হতে পারে যে আমার যে ওয়ার্ক প্লেস, আমার ওয়ার্ক প্লেস আমার যুদ্ধক্ষেত্র হতে পারে, আমি যদি সোলজার হই, অথবা অন্য কোনো জায়গা হতে পারে। আজকে জে&কে বা ওয়েস্টার্ন বর্ডারের জায়গাতে যারা কাজ করছে, ইভেন সিভিলিয়ানরা যে অফিসে কাজ করছে, তাদেরও থ্রেট আছে কি নেই? একদম আছে, আছে তো, পার্সেন্ট আছে। তাহলে সেইটা হচ্ছে ওয়ার্ক প্লেস, তার স্ট্রেস। তাহলে ফ্যামিলি স্ট্রেস হলো, ওয়ার্ক প্লেসের স্ট্রেস হলো, ঠিক আছে। তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। একটা হচ্ছে যে আমার ইনফ্রাস্ট্রাকচার যে কোনো সময় ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে। আমি একটা অফিসে বসে আছি, অফিসে মিসাইল এসে অ্যাটাক করলো, ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়ে গেল। অথবা আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার মানে ডিস্টার্বড হয়ে গেল, এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইকোনমি, ইকোনমি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার একজন আমেরিকার বন্ধু বলল যে ও পাকিস্তান স্টেট ব্যাংক বা এরকম কোনো জায়গায় ওর ছিল, মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি। তো আমাদের এক বন্ধু বলছে যে পাকিস্তান স্টেট ব্যাংকের অবস্থা খারাপ হতে পারে বলে ও টাকা তুলতে গেছে, ওকে বলছে সার্টেন লিমিট দিয়ে দিয়েছে, কত $30 না $50, যে এত ডলারের বেশি তুলতে হবে না। ওর কিন্তু অনেক টাকা আছে ওখানে। আবার শুনলাম পাকিস্তানে নাকি 3000 টাকার বেশি কোনো এটিএম টাকা অ্যালাউ করছে না। আচ্ছা, তা আমরা তো সমস্ত কিছু ফাইন্যান্সিয়াল ব্যাকআপের ওপরেই বসে আছি। তো যদি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এরকম হয়ে যায় যে আমি চাইলেও টাকা পাবো না, তাহলে সেটা কীরকম হতে পারে? এবং এর সাথে সাথে বাকি অ্যামিউনিটিস যেগুলো আছে, আমার চাল, ডাল, গম, খাদ্যশস্য যা কিছু আছে, সবজি, ফলমূল, তা কিন্তু এই ইকোনমির সাথে রিলেটেড একদম। তো ইকোনমি যদি ক্র্যাশ করে তাহলে কিন্তু এগুলোও ক্র্যাশ করে যেতে পারে, এগুলো স্কারসিটি শুরু হয়ে যেতে পারে। বা আমি হয়তো যুদ্ধকালীন পরিস্থিতিতে আমার, যার জন্য অনেক সময় হয় যে খাদ্যাভাব দেখা দিয়েছে, এটা তো আমরা করোনার সময় দেখেছি, ঠিক আছে। তাহলে আবার খাদ্যের সাথে ম্যালনিউট্রিশন যুক্ত, ম্যালনিউট্রিশনের সাথে ইনফেকশন যুক্ত, তাহলে পভার্টি, ম্যালনিউট্রিশন, পভার্টি, এটা একটা ভিসিয়াস সাইকেল। সেটা হতে পারে অনেক সময় অনেক কান্ট্রিতে। বিশেষ করে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে পাকিস্তানের মতো একটা কান্ট্রি, সেখানে তারা কিভাবে যুদ্ধ করতে যাচ্ছে। ওখানে তো ওই পভার্টি, ম্যালনিউট্রিশন, পভার্টি এই হবে, ইনফেকশাস ডিজিজ বাড়বে, বাকি এই হবে, মানুষ মানে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নষ্ট হয়ে গেল। একটা যুদ্ধ যে কোনো সময় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মানে বোথ ইন্ডিভিজুয়াল এবং স্টেট লেভেলে, কান্ট্রি লেভেলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের দেশে আমরা এখনও বুঝছি না, হিউজ কান্ট্রি, ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, এর ইকোনমি অনেক স্ট্রং, অনেক বড় ইকোনমি আছে, তার জন্য হচ্ছে না। পাকিস্তানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম ভীষণভাবে ব্যাহত হয়। আজকে বর্ডারের দিকে সমস্ত স্কুল কলেজ সমস্ত বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ ছুটি। এবার যদি একটা যুদ্ধ চলে, কতদিন চলবে, কি চলবে, এবং এই অনেক সময় এই স্কুলগুলো আর্মি অকুপাই করে, তারা থাকবে, তারা ওখান থেকে অপারেট করবে, সব কিছু করবে, এরকম হয়ে যায়, ঠিক আছে। সুতরাং যে কোনো এই ধরনের ঘটনাতে আমাদের এডুকেশন সিস্টেম
এগুলো খুব ভীষণভাবে ব্যাহত হতে পারে। ঠিক তাহলে আছে, একটু কথা বলি তাহলে এর সঙ্গে চাইল্ড সাইকোলজিও। ইয়েস, আমি এই বলতে যাচ্ছি যে এর সাথে মরাল ভ্যালুস। একটা স্কুল কলেজে গিয়ে তো বাচ্চারা বা আমরা যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমের সাথে আমাদের মরাল ভ্যালুস অনেক সময় যুক্ত। শিক্ষার সাথে, শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। তো আমার শিক্ষাটা যদি হ্যাম্পার করে, আজকে পাকিস্তানের অবস্থা এত খারাপ কেন? আজকে যে সমস্ত, যদি আমরা ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রিকে কম্পেয়ার করি, স্বামী বিবেকানন্দ 150 বছর আগে প্রায় বলে গেছিলেন শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটো জায়গা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এইখানে শিক্ষা, যে সমস্ত কান্ট্রি পিছিয়ে আছে তারা মেন পিছিয়ে আছে কোথায়? শিক্ষাতে। এবং তারপরে স্টেপটা হচ্ছে স্বাস্থ্য। তো স্বাস্থ্য তো আমি বললাম, আর শিক্ষার হচ্ছে এই অবস্থা হতে পারবে যদি একটা দেশে একটা জায়গায় ওয়ার হয়, যুদ্ধ হয়, তাহলে কিন্তু এডুকেশন সিস্টেমটা ভীষণভাবে অ্যাফেক্টেড হতে পারে। ঠিক আছে, আর একটা হতে পারে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টেরোরিজম। আমি অলরেডি আর ডিসকাস করার কিছু নেই, টেরোরিজম নিয়ে আমরা এত কথা বলছি, টেরোরিজমকে ডেস্ট্রয় করার জন্যই আমাদের এত কিছু যুদ্ধের পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি। টেরোরিজম হচ্ছে আর একটা ওয়ার্স জিনিস, যা প্যানিক সৃষ্টি করে মানুষের মধ্যে। টেরোরিজম করে এটা কি অ্যাকচুয়ালি? টেরোরিজম হচ্ছে কতকগুলো কাওয়ার্ড, কাপুরুষ, তারা গিয়ে কোনো একটা মার্কেট প্লেসে একটা নন স্পেসিফিক ফায়ার করতে শুরু করলো। AK-47 যদি আমি এরকম অটোমেটিকে দিয়ে ফায়ার করি কোনো একটা মার্কেট প্লেসে, ঠিক আছে, ও কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো ক্যাজুয়ালিটি করে দিতে পারে, মিনিটের মধ্যে দেখা যাবে কয়েকশো ক্যাজুয়ালিটি হয়ে গেছে। তো এটা কাপুরুষতা, এটা কোনো বীর পুরুষের কাজ নয়। কিন্তু করছে কি? আসল টার্গেটটা কি? যদি আমি টেরোরিজমকে দেখি ঠিক মতো, টেরোরিজম আর কিছু করে না, টেরোরিজম প্যানিক সৃষ্টি করে, স্ট্রেস লেভেলটা অনেক বাড়িয়ে দেয়, মানুষের মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটি ক্রিয়েট করে, একটা ভয় ঢুকিয়ে দেয়। ইয়েস, কাশ্মীরে সবাই বেড়াতে যাচ্ছিল, কত আনন্দ করে বেড়াতে যাচ্ছিল। আমি ভাবছিলাম আমি একবার যাব, আমার ছেলে গেল ক বছর আগে, ওই যখন 370 হলো, তারপরে আমার ছেলে গেল কাশ্মীর ঘুরে এলো। আমি বললাম আমি একবার যাবো, আমি জাস্ট প্ল্যান করছিলাম। কিন্তু এই যে আমি যাব মানে কী ভাবছি, ওখানে খুব পিসফুল সিচুয়েশান, কোনো রকম কোনো প্রবলেম নেই, কিছু নেই। একটা টেররিস্ট অ্যাটাক এসে কী করলো, কাশ্মীরের ওই জায়গাটাতে পুরো প্যানিক ক্রিয়েট করে দিল। লোকেরা আর এখন কতদিন পরে টেররিস্ট অ্যাক্টিভিটির কতদিন পরে আবার এটা নর্মালাইজ করবে? কি সুন্দর ওখানে গ্রোথ হচ্ছিল, ইকোনমি নষ্ট হয়ে গেল, ইকোনমি ডিভাস্টেটেড হয়ে গেল সমস্ত কিছু। ঠিক আছে, মানুষদের মধ্যে থেকে পুরো যে পিসফুল সিচুয়েশন সেটা পুরো নষ্ট করে দিল। যে ট্যুরিজম ফ্লারিশ করছিল সেটা পুরো নষ্ট হয়ে গেল। এইটা কি হলো? এটা ডিউ টু প্যানিক। এই প্যানিকটা ক্রিয়েট করে টেরোরিজম। তো এই টেরোরিজম ওয়ার, এই জিনিসগুলোর মেন প্রবলেম হচ্ছে প্যানিক হচ্ছে একটা মেজর ফ্যাক্টর, এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে বললাম মেন্টাল ফ্যাক্টরটা হচ্ছে স্ট্রেসের মেন ফ্যাক্টর। আমি স্ট্রেস ইন ডিটেলস বলবো, স্ট্রেসই হচ্ছে আমার আসল জিনিস। আমি লাস্ট 15 বছর সোসাইটিতে স্ট্রেস বলছি, বোঝাচ্ছি মানুষকে, এবং এই স্ট্রেস ম্যানেজ করতে পারলে আমরা অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারবো। তো আমি এর ডিটেলসে যাব, ঠিক আছে। এছাড়া হচ্ছে যেহেতু এরকম একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, তাহলে আমাদেরকে এর সাথে পলিউশন লেভেল বেড়ে যেতে পারে, ঠিক আছে। এর সাথে সাথে কিছু পলিউশন বাড়তে পারে। আর হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। আজকে শোনা যাচ্ছে পাকিস্তানে কিন্তু একদমই কোনো এমনিতেই ওখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে। পাকিস্তানে যদিও বলে ডেমোক্রেটিক কান্ট্রি, ওখানে ডেমোক্রেসির ডিও নেই, ঠিক আছে, ওই কিচ্ছু নেই। ওদের ইতিহাস দেখলে বোঝা যাচ্ছে ডেমোক্রেসির কোথাও কিছু নেই, ঠিক আছে। আমাদের এখানে প্রধানমন্ত্রী বলে কি করা হবে, ওদের ওখানে আর্মি চিফ বলে কি করা হবে, ঠিক আছে। আমাদের এখানে প্রধানমন্ত্রী আর্মি চিফকে ডিক্টেট করে, আর ওখানে আর্মি চিফ প্রধানমন্ত্রীকে করে, ঠিক আছে। সুতরাং ওদের কোনো ডেমোক্রেসি, নামে ডেমোক্রেসি, কোনো ডেমোক্রেসি কিছু নেই। তো এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আজকে কিন্তু আমার দেশের একটা খুব পজিটিভ দিক হচ্ছে, একদম সমস্ত পলিটিক্যাল যে পার্টি আছে তারা কিন্তু একসাথে একমত। এই সিচুয়েশনটা নাও হতে পারে অনেক সময়, এর আগেও কিন্তু অনেক সময় অ্যাটাক হয়েছে, হয়েছে, তখন কিন্তু ইন্ডিয়া এইভাবে কাজ করতে পারেনি। আজকে পারছে, কারণ সকলের
এই সাপোর্টটা আসছে। সবাই বলছে যে না আমরা টেরোরিজমের এগেনস্টে, শুধু ইন্ডিয়া বলছে না, সারা পৃথিবী বলছে, দু একটা কান্ট্রি বাদ দিলে। সেই জন্য আমরা এইভাবে লড়তে পারবো এবং আশা করছি টেরোরিজমকে আমরা সমূলে নাশ করতে পারবো। ঠিক আছে, তো এই ফ্যাক্টরগুলো যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে স্ট্রেসের কারণ। তাহলে আমি কজটা জানলাম, আমি স্ট্রেস যখন ডিটেক্ট করতে পারবো, প্রবলেমটা যখন বুঝতে পারবো, তবে আমি সলিউশনের দিকে আগাতে পারবো। আমি যদি প্রবলেমই না বুঝতে পারি তাহলে আমি সলিউশন বুঝতে পারবো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন এখানে এই মুহূর্তে যে মাথায় আসছে, আচ্ছা এই স্ট্রেস কি মেল ফিমেলের মধ্যে কোনো ভ্যারি করে না সবাই? ইয়েস, এটা স্ট্রেস অ্যাকচুয়ালি অলওয়েজ ইন্ডিভিজুয়াল ব্যাপার। আচ্ছা, স্ট্রেস কিন্তু খুব কালেকটিভ ব্যাপার কম হয়। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মেল ফিমেলটা পরে বলছি। জাস্ট একটা ক্রসিংয়ে রেড লাইটে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো সমস্ত গাড়িগুলো যারা চালাচ্ছে বা তাতে যারা আছে তাদের স্ট্রেস লেভেল কি সেম? না, জাস্ট গ্রিন হতে হতে সব হর্ন দেওয়া শুরু করে দিল। কেউ কেউ হর্ন দেয়, কেউ কেউ চুপচাপ থাকে, কেউ চুপচাপ থাকে, কেউ হর্ন দেয়, কেউ অ্যাজিটেটেড হয়ে যায়, কেউ এসে গাড়ি ধাক্কা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সামনের গাড়িটা হয়তো কোনো কারণে স্টার্ট নিচ্ছে না, পিছনেরটা একদম হর্ন দিয়েই চলেছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, তার মানে স্ট্রেসের যে ফ্যাক্টর সেটা তো ওইখানে একটাই, সেটা হচ্ছে রেড লাইট, কিন্তু বিহেভিয়ার ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু প্রত্যেকের স্ট্রেস লেভেল সেরকম। এইটাই হচ্ছে আসল ফ্যাক্টর, এইটাই আমি বলবো। তো স্ট্রেস অ্যাকচুয়ালি যেটা সায়েন্স ব্যাখ্যা করছে, যেটা আমি বললাম যে আমি যা চাই আর আমি যা পাই এর মধ্যে মিসম্যাচ, অথবা আমার যা ওয়ার্কলোড আমি নিতে পারি তার চেয়ে অনেক বেশি ওয়ার্কলোড আমার আছে আজকের দিনের, হ্যাঁ, টনস অফ ইনফরমেশন, টনস অফ ডিউটি, জব, ঠিক আছে, এই যে ব্যাপার, মানে ওয়ার্কলোডের সাথে আমার যে ক্যাপাসিটি এটা ম্যাচ করছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু আমি স্ট্রেস বলবো সম্পূর্ণ অন্য প্যাটার্নে। আমি বলবো স্ট্রেস ইকুয়াল টু আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। আমি এটা পরের দিনে বোর্ডে একদম করে দেখিয়ে বলবো, কারণ এটা অঙ্কের মতো করে ম্যাথমেটিক্যাল ডিডাকশান দেবো, দিয়ে বোঝাবো যে স্ট্রেস কি। আমি যা যা কথা বলবো তা পুরোপুরি সায়েন্স, কিন্তু আমি সায়েন্সের বাইরে গিয়ে অনেক কথা বলবো, কারণ আমি মাইন্ড অ্যান্ড সোলকে দিয়ে স্ট্রেস বলবো। আমি স্ট্রেস কিন্তু ফিজিক্যাল লেভেলে আছে, স্ট্রেসটা দেখা যাচ্ছে ফিজিক্যাল লেভেলে, কিন্তু আসল জায়গাটা হচ্ছে মাইন্ড, ঠিক আছে, তারও পিছনে আছে সোল। তো ওইটাকে বুঝতে পারলে স্ট্রেস ম্যানেজমেন্ট বোঝা যাবে। তো আমরা এখন যেটা করব, আমাদের এই ওয়ার লাইক সিচুয়েশনে আমরা কিভাবে স্ট্রেসটা ম্যানেজ করব, আমি স্ট্রেসটা বোঝাতে পারলাম কি একটু? হ্যাঁ, মানে স্ট্রেসের জিনিসটা কি বোঝাতে পারলাম? কিছুটা তো আমরা, ঠিক আছে, ফিজিক্যাল স্ট্রেসটা আমি কিছুটা বোঝাতে পারলাম, এবং তার সাথে মেন্টাল অ্যাগনি, অ্যাংজাইটি, ঠিক আছে, এই যে রিলেশনশিপটা, এইটা বোঝাতে পারলাম, যে ফিজিক্যালের সাথে মেন্টালের কি যোগাযোগ আছে সেটা বোঝাতে পারলাম। তো আমি রিলেশনশিপ আছে, ইয়েস, এবং একটা ওয়ার লাইক সিচুয়েশনে আমার কি হতে পারে। ওয়ার লাইক সিচুয়েশনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট সিচুয়েশন। আজকে এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি, আজকে যদি কলকাতায় একটা মিসাইল অ্যাটাক হয় তাহলে সিচুয়েশানটা সম্পূর্ণ বদলে যাবে। আজকে বর্ডার এরিয়াতে আমরা যদি দেখি সন্ধেবেলা হলেই ব্ল্যাক আউট, তাহলে 3 দিন আগেও হতো না। 3 দিন আগের সিচুয়েশান আলাদা ছিল, নর্মাল ছিল, এখন কিন্তু টোটালি অ্যাবনর্মাল, ঠিক আছে। সুতরাং এই যে ড্রাস্টিক চেঞ্জ, এই চেঞ্জটা একটা হিউজ স্ট্রেস ক্রিয়েট করবে, নর্মাল লাইফ তো, এবং প্যানিক। যে ফোরফ্রন্টে আছে তার তো টেনশন আছে, সে গোলা বারুদ নিয়েই কাজ করছে, সব কিছু করছে। যে সিভিলিয়ান ওই এরিয়াতে আছে তারও কিন্তু প্যানিক, যে আমার কখন না ড্রোনটা অ্যাটাক করে, কখন একটা মিসাইল এসে পড়ে। ইভেন আজকের দিনের ব্যাটেলে আমি বললাম যে এইখানে বসে আছি, চাইলে ইসলামাবাদ হয়তো একটা মিসাইল অ্যাটাক করলো কলকাতাতে, তার সাথে নিউক্লিয়ার। আজকের দিনে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন আছে লোকজনদের কাছে। আমি আগের ভিডিওতে বলছিলাম নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ওয়ারফেয়ার। এখন ওয়ারফেয়ার হলে 3 ধরনের ওয়ারফেয়ার হতে পারে। তো আমরা তো বায়োলজিক্যাল কেমিক্যালে যাচ্ছি না, মানে বায়োলজিক্যাল আর কেমিক্যাল আরও ডেঞ্জারাস, বোঝাই যাবে না, ঠিক আছে, শুধু মানুষ মারা যাবে, ঠিক আছে। তো সেটার আমি ডিটেলসে যাচ্ছি না, আমি ওর কোর্স করেছিলাম। তো এই জিনিসটা
এই হচ্ছে স্ট্রেসের শুরু এখান থেকে, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে বলতে হবে, জানতে হবে। আমরা ইংরাজিতে একটা কথা আছে, হোয়াট মাইন্ড ডাজন্ট নো, আইজ ক্যানট সি, ইয়ার্স ক্যানট হিয়ার, হ্যান্ডস ক্যানট ফিল। স্ট্রেসটাকে আমি প্রথম থিওরিটিক্যাল জায়গাতে আমি বোঝানোর চেষ্টা করছি, এবং তারপরে আমরা প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্টেও যাব কিভাবে করা যায়। তো এই জায়গাটা যদি আমি বোঝাতে পারি তাহলে এটা ফার্স্ট স্টেপ, স্ট্রেস ম্যানেজমেন্টের এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে? তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, আমি পরের ভিডিওতে আবার ম্যানেজমেন্টে যাচ্ছি। ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার, ভালো।